দেবিকা তার বাবা মায়ের সঙ্গে এক গরিব পরিবারে বসবাস করে। তাদের ঘরবাড়ি অত্যন্ত ছোট। তারা কোনো মতে নিজেদের সংসার চালায়। কিন্তু তাদের বাড়ির ঠিক উল্টো দিকের বাড়িতেই প্রতিমা দেবী তার ভরা সংসার নিয়ে বসবাস করে। তাদের পরিবার অত্যন্ত বড়লোক। প্রতিমা দেবীর বড় ছেলে বিদেশে চাকরি করে আর তার ছোট ছেলে নিজেদের দেশেরই এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরিরত। এভাবে এক জায়গায় দুই প্রতিবেশী নিজেদের দুই পরিবেশে বসবাস করে। একদিন প্রতিমা দেবীর বাড়ির দরজায় হঠাৎই কলিং বেল বেজে ওঠে। প্রতিমা দেবীর বাড়ির বড় বৌমা টিনা তাড়াতাড়ি করে দরজা খুলতে চলে যায়। মা, দেখুন কে এসেছে। আমাদের ভিখারি প্রতিবেশীর মেয়ে দেবিকা, তাও আবার হাতে একটা বাটি নিয়ে এসেছে। সত্যি যেই দেখেছে পাশে বড়লোক প্রতিবেশী আছে অমনি বাটি পাততে চলে এসেছে। নিশ্চয়ই তোমার মা রচনা কাকিমা তোমাকে পাঠিয়েছে, তাই না? না না বৌদি, তুমি আমাকে ভুল ভাবছো। আমি তোমাদের কাছ থেকে কিছু চাইতে আসিনি। আজকে আমার জন্মদিন, তাই আমি আর মা দুজনে মিলে পায়েস রান্না করেছি। তোমাদেরকে সেই পায়েস দিতে এসেছি। এই কথা শুনে টিনা মুখ বাঁকাতে শুরু করে, কারণ সে মোটেও দেবিকাকে পছন্দ করে না। কিন্তু প্রতিমা দেবী আবার দেবিকাকে পছন্দ করে। তাই তখনই প্রতিমা দেবী সেই পায়েস খেয়ে বলে, বা দেবিকা, তুমি তো ভালোই রান্না করো। আমি আমার পরিবারকে নিয়ে একদিন তোমার বাড়িতে তোমার হাতের রান্না খেতে যাব। তুমি আমাকে খাওয়াবে তো? সে আবার কি কথা? আপনি আপনার পরিবার নিয়ে আমাদের বাড়িতে যাবেন আর আমি রান্না করে খাওয়াবো না, এটা হয় নাকি? আমাদের যেমন সামর্থ্য আমরা সেই অনুযায়ী আপনাদের ভালো মন্দ রান্না করে খাওয়াবো। এই কথা বলে দেবিকা সেখান থেকে চলে যায়। এরই মধ্যে একদিন প্রতিমা দেবী তার পরিবারকে নিয়ে রচনা দেবীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। রচনা দেবী এবং তার পরিবার তাদের সবাইকে বেশ ভালোভাবে আপ্যায়ন করে। খাওয়া দাওয়া করার পর বাড়িতে ফিরে যাওয়ার সময় প্রতিমা দেবী বলে, রচনা, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে একটা কথা বলতে পারি। আসলে আমি আমার ছোট ছেলের বিয়ে দেব ভাবছিলাম, আর আমার ছোট ছেলের জন্য তোমার মেয়ের থেকে ভালো পাত্রী কেউ হতেই পারে না। তোমাদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমি রাহুলের সঙ্গে দেবিকার বিয়ে দিতে চাই। এই কথা শুনে রচনা দেবী এবং তার পরিবার একেবারে অবাক হয়ে যায়, কারণ তারা অত্যন্তই গরিব। গরিব পরিবারের মেয়ে কিভাবে প্রতিবেশী বড়লোক বাড়িতে গিয়ে নিজেকে মানিয়ে নেবে সেই বিষয় নিয়ে তারা খুবই সংশয় প্রকাশ করে, কারণ তাদের কাছে মেয়েকে বিয়ে দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকে না। আরে, আমরা তোমাদের মেয়েকে এক কাপড়ে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে নিয়ে যেতে চাই। আমাদের কোনো যৌতুক, সোনা গহনা কিছুই লাগবে না। কোনো চিন্তা নেই তোমাদের। দেখতে দেখতে এভাবেই কিছুদিনের মধ্যেই রাহুলের সঙ্গে দেবিকার ধুমধাম করে বিয়ে হয়। আর দেবিকা বিয়ের পর তার গরিব মায়ের বাড়ি ছেড়ে পাশেই তার বড়লোক শ্বশুর বাড়িতে গিয়ে ওঠে। মা আজকে আমাকে সবার জন্য পোলাও, পনির আর ছোলার ডাল রান্না করতে বলেছে, তার সাথে আবার গরম গরম লুচি। আমার সবকিছু রান্না হয়ে গেলে আমি কিছুটা খাবার বাবা মাকে গিয়ে দিয়ে আসবো, কারণ বাবা আর মা আমার হাতে লুচি, পনির খেতে খুব পছন্দ করে। এই ভেবে দীপিকা ভালো ভালো খাবার রান্না করে। রান্না হয়ে যাওয়ার পর দেবিকার শ্বশুরবাড়ির লোকেরা তখনও খাবার খেতে আসে না, তাই দেবিকা কিছুটা লুচি এবং পনির নিয়ে বাপের বাড়িতে চলে যায়। কিন্তু এমন সময় দেবিকার বড় জাই এবং শাশুড়ি মা তাকে তার মায়ের বাড়িতে যেতে দেখে ফেলে। দেখেছেন মা, বিয়ের পরের দিন এসেই আমাদের জন্য রান্না বান্না করেছে, কিন্তু আমাদেরকে খেতে দেওয়ার আগেই সব ভালো মন্দ খাবার নিজের গরিব বাপের বাড়ির লোকেদের খাইয়ে দিয়ে চলে এলো। এই কারণেই বলেছিলাম গরিব বাড়ির মেয়েকে বড়লোক বাড়ির বৌমা করবেন না, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শোনেননি। তাই তো দেখছি, আমি ভেবেছিলাম দেবিকা মেয়েটা একটু অন্য ধরনের, কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। বেকার বেকার প্রতিবেশীর গরিব মেয়েকে নিজের বড়লোক বাড়ির বউ বানালাম। অন্য ধরনের না ছাই, বদমাইশ মেয়েটা ভালো করেই জানতো রাহুল সিঙ্গেল, তাই তো ভালো মানুষের মুখোশ পরে আপনাকে পটিয়েছে যাতে বড়লোক বাড়ির বউ হতে পারে। আপনিও তো ওর জালে ফেসে গেছেন। এভাবেই টিনা তার শাশুড়ি মায়ের কানে বিষ ঢালতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সবাই যখন একসঙ্গে খাবার খেতে বসে তখন দেবিকা সবার পাতে ভালো ভালো খাবার পরিবেশন করে।
এই যে এরকম গরিবদের মতো ছোট ছোট পনিরের টুকরো আর চুপসে যাওয়া লুচি তুমি আমাদের খেতে দিয়েছো। মানছি তুমি গরিব ঘর থেকে এসেছো, তোমার ভালো খাবার পেটে পড়েনি, তাই বলে আমরাও যে এরকম খাবার খাবো সেটা কিন্তু নয়। না মা, আমি সেরকম ভাবিনি, আমি তো আপনাদেরকে ভালো খাবারটাই খেতে দিয়েছি। না, ভালো খাবার তো তোমার গরিব বাপ মায়ের পেটে চলে গেছে। আমি তোমাকে প্রথমবার এবং শেষবারের মতো বারণ করে দিলাম বৌমা, আমাদের বাড়িতে যা ভালো মন্দ রান্না হবে সেটা আগে আমরা খাবো, তারপর যা উচ্ছিষ্ট খাবার বেঁচে থাকবে তুমি তোমার গরিব প্রতিবেশী বাপের বাড়িতে গিয়ে দিয়ে আসতে পারো, কিন্তু রান্না হওয়ার পর প্রথমে নিজের বাবা মাকে গিলাতে চলে যাবে না। এই কথা শুনে দেবিকার ভীষণই খারাপ লাগে, তাই সে নিজের ঘরে গিয়ে খুবই কান্নাকাটি করে। দেখতে দেখতে এভাবেই দু একদিন কাটে। একদিন দেবিকার শ্বশুরবাড়ির লোকেরা এক জায়গায় চা খেতে বসে, আর ঠিক তখনই রচনা দেবী তাদের বাড়িতে আসে। কিরে, অনেকদিন ধরে তোকে বাড়িতে যেতে বলছি, তুই যাচ্ছিস না কেন? তাই আমি নিজেই চলে এলাম। তুই তো ফোনে আমাদের গ্যাস বুকিং করে দিস, কিন্তু এবার তো কিছুই করিয়ে দিলি না। অনেকদিন হয়ে গেল উনুনে রান্না করছি, তাই তোকে গ্যাস বুক করে দেওয়ার জন্য বলতে এলাম। ঠিক আছে মা, আমি গ্যাস বুকিং করিয়ে দেব, তুমি আমাকে ফোন না করে কিন্তু এখানে আসবে না। পাশেই মেয়ের বড়লোক শ্বশুরবাড়ি বলে যখন তখন তুমি কিন্তু মুখ তুলে এখানে চলে আসবে না। আসলে দেবিকা ইচ্ছাকৃতভাবে তার মাকে খারাপ খারাপ কথা বলে, যাতে তার শাশুড়ি মা কিংবা বড় যা তার মাকে অপমান করতে না পারে। আরে, এখনো হা করে দাঁড়িয়ে আছো কেন? তোমার মেয়ে তোমাকে কি বললো শুনতে পাওনি? ওসব ভালো করে জানা আছে। গ্যাস বুকিং করার নাম করে তুমি আমার ছোট ছেলের কাছ থেকে টাকা চাইতে এসেছো, তাই তো? এই কথা শুনে রচনা দেবীর খুবই খারাপ লাগে, তাই সে তখনই নিজের বাড়িতে ফিরে যায়। এভাবেই পাশাপাশি গরিব বাপের বাড়ি এবং বড়লোক শ্বশুর বাড়ি হওয়ার ফলে দেবিকা খুবই বিপদে পড়ে। প্রত্যেকদিন দেবিকাকে অপমান সহ্য করতে হয়, এমনকি তাকে নিজের বাবা মায়ের নামেও খারাপ কথা শুনতে হয়। একদিন যখন দেবিকা তার বড় জামাই এবং শাশুড়ি মায়ের সঙ্গে গাড়ি করে শপিং করতে যাবে, এমন সময় তার বাবাকে সে দালানে বসে কাঁদতে দেখে। দেবিকার বাবার শরীরটা খুব একটা ভালো নয়, যা দেখে দেবিকার খুবই খারাপ লাগে। কি হলো বাবা, তুমি বাইরে বসে আছো কেন? তুমি জানো না এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর তোমার এমনিতেই অ্যাস্থমার সমস্যা আছে। যাও, তুমি ঘরে গিয়ে বসো, আর পারলে গায়ে একটা পাতলা চাদর জড়িয়ে নাও। তুই কি এখন আর আমাকে নিয়ে চিন্তা করিস? পাশের বাড়িতে তো সংসার করছিস, তবুও তো তোর মুখ দেখতে পাই না। মেয়ের মুখ দেখতে চান নাকি মেয়ে আপনাদের কারি কারি টাকা নিয়ে এসে দেবে সেই টাকার মুখ দেখতে চান? একবার ভেবে বলুন তো। আমরা সকাল থেকে বারান্দায় বসে বসে শপিং করতে যাব এই বিষয়ে আলোচনা করছিলাম, আর আপনি নিশ্চয়ই সবই শুনে ফেলেছেন। সেই কারণে এখন দালানে বসে শরীর খারাপের নাটক করছেন, যাতে আপনাকে দেখে মেয়ের দয়া হয় আর আপনাকে ভর্তি ভর্তি টাকা দিয়ে যায়। এই বলে প্রতিমা দেবী তখনই ব্যাগ থেকে 1 লক্ষ টাকা বার করে স্বপন বাবুর মুখের উপর ছুড়ে দেয়। এই যে 1 লক্ষ টাকা দিলাম, নিজের চিকিৎসা করিয়ে নেবেন। আর হ্যাঁ, এরকম ভাবে আমাদের পরিবারের বৌমাকে গাউনি শোনাবেন না, কারণ ও এখন আপনাদের বাড়ির মেয়ে নয়। আপনার মেয়ের 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে ও এরকম বড়লোক শ্বশুর বাড়ির বউ হতে পেরেছে। এই বলে প্রতিমা দেবী তার 2 বৌমাকে নিয়ে শপিং করতে চলে যায়, কিন্তু দেবিকার ভীষণই মন খারাপ করে। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। একদিন প্রতিমা দেবীর জন্মদিনের অনুষ্ঠান পালন করা হবে বলে দেবিকার শ্বশুরবাড়ির পরিবার আনন্দে মেতে ওঠে। মা, আমি ভাবছিলাম তোমার জন্মদিন উপলক্ষে একটা বস্ত্রদান উৎসব পালন করব। পাড়ায় যারা গরিব আছে তাদেরকে দামি দামি জামা কাপড়, খাবার দাবার সবকিছু দেবো। কেননা তোমার জন্মদিনের দিন ওরা যদি তোমাকে আশীর্বাদ করে, তাহলে তোমার জীবনে অনেক মঙ্গল হবে। এভাবে সেদিন মায়ের জন্মদিন উপলক্ষে রাহুল একটা বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে পাড়ার সব গরিব পরিবারের লোকেরা দামি দামি খাবার, শাড়ি এবং জামা কাপড় নিতে আসে। কি ব্যাপার দেবিকা, সবাই জামা কাপড়, খাবার দাবার নিতে আসছে, কিন্তু তোমার বাবা মা আসলো না কেন? তোমার বর গরিবদের জন্য এই অনুষ্ঠান পালন করছে, আর তোমার বাপের বাড়ি তো এই পাড়ার মধ্যে সব থেকে গরিব। ওদেরকে ডেকে নিয়ে এসো। ওরা যদি দামি দামি জামা কাপড় পরতে পারে, ভালো মন্দ খেতে পায়, তাহলে তো ভালোই হবে। এমনিতেও ওরা তো এই বাড়ির আত্মীয় বলে কথা। এমন সময় জানালা দিয়ে দেবিকার বাবা মা সমস্ত কিছু শুনতে পায়, তাই তারা নিজেদের চোখে জল ধরে রাখতে পারে না। অন্যদিকে সারাদিন দেবিকারও মন খারাপ থাকে।
দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যাবেলা বাড়িতে বড় একটা বার্থডে পার্টির আয়োজন করা হয়, আর সেখানে টিনার বড়লোক বাবা মাও এসে উপস্থিত হয়। ও মাই গড টিনা, তোর শাশুড়ি মা আর শ্বশুর বাড়ির লোকজন কেন বলতো সবসময় এরকম ভিখারি বাড়িতে আমাদের নিমন্ত্রণ করে? কতবার বলেছিলাম তোর সঙ্গে কোনো সেলিব্রিটির বিয়ে দেব, কিন্তু তুই আমাদের কথাই শুনলি না। এই গরিব বাড়ির ছেলেটাকে বিয়ে করেছিস। যতই টাকা থাকুক না কেন, এরা কখনোই আমাদের স্ট্যাটাসের সঙ্গে নিজেদেরকে ম্যাচ করতে পারবে না। এক্স্যাক্টলি, আমি এই শহরের সব থেকে বড় ডায়মন্ড ব্যবসায়ী, আর তুই তো শ্বশুর বাড়ির লোকজনদেরকে দেখ কিরকম ছোট ছোট সোনা গহনা পড়ে আছে। ডিসগাস্টিং। মাত্র 4 তলা বাড়ির বাইরে 2খানা গাড়ি, এটা কোনো বড় লোক হওয়ার নমুনা হলো? আমাকে বলতে পারতিস তো, আমি তো শাশুড়ি মায়ের জন্মদিনে আরো 3টে গাড়ি উপহার দিতাম, তার সাথে ডায়মন্ডও নিয়ে আসতাম। টিনার বাবা মায়ের মুখে এরকম কথা শুনে প্রতিমা দেবী ভীষণ পরিমাণে অপমানিত বোধ করে, যার ফলে সে নিজের ভুল বুঝতে পারে। তাই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর প্রতিমা দেবী তার বড় বৌমাকে ভালো মতো কথা শোনায়। টিনা, আমি তোমার কথা শুনে দেবিকার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, কিন্তু তোমার বাবা মা যে আজকে আমাদের এত অপমান করে যাবে সেটা আমরা ভাবতেও পারিনি। যতই হোক, তোমার পরিবারের থেকে আমার ছোট বউয়ের প্রতিবেশী বাপের বাড়ি কিন্তু অনেক ভালো, ওদের মধ্যে ভদ্রতা সভ্যতা আছে। এই বলে প্রতিমা দেবী নিজে দেবিকার বাবা মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসে। সেদিনের পর থেকে তার আর কখনো দেবিকার বাবা মাকে অপমান করে না। চন্দনা দেবী তার একমাত্র মেয়ে মৌমিতার সঙ্গে বাস করত। কয়েক বছর আগে মৌমিতার বাবা এক কঠিন মারণ রোগে আক্রান্ত হয়ে মারা যায়। সৌভাগ্যবশত বাবা মারা যাওয়ার 2-1 মাসের মধ্যেই মৌমিতা একটা ভালো চাকরি পেয়েছিল। সে তার মাকে খুবই ভালোবাসত। সে চাকরি করে একজন ছেলের মতোই টাকা উপার্জন করে আনত, সেই সঙ্গে তার মায়ের খুবই সেবা যত্ন করত। মৌমিতার ভালো ঘরে বিয়ে দেওয়ার জন্য চন্দনা দেবী অনেকদিন ধরে চেষ্টা করছিল। এমনই একদিন রঞ্জন নামে একটি ছেলে তার বাবা ও মায়ের সঙ্গে মৌমিতাকে দেখতে আসে। আচ্ছা, তুমি যে চাকরিটা করো সেটা থেকে তুমি কত টাকা স্যালারি পাও বলো তো? মাসে 30,000 টাকা পাই। আর একটা কথা, আমি কিন্তু বিয়ের পর আমার চাকরিটা ছাড়তে পারবো না। এতদিন পর্যন্ত আমি আমার মায়ের দেখাশোনা করেছি, আমাদের সংসার চালিয়েছি। তাই আমি যখন থাকবো না তখন যেন আমার মায়ের কোনো অসুবিধা না হয়, আমি সেই চেষ্টাই করতে চাই। আমি মাসে মাসে আমার স্যালারির অর্ধেক টাকা আমার মাকে দিতে চাই, যাতে আমার মা ভালো মতো দিন কাটাতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। না না, তোমার কোনো চিন্তা নেই, আমরা তোমাকে চাকরি ছাড়তে বলবো না, কিন্তু এই বিয়েতে আমার কিছু শর্ত আছে। হ্যাঁ বলুন না, কি শর্ত? আপনারা যা বলতে চান নির্দ্বিধায় বলে ফেলুন, কোনো ভয় নেই। দেখুন, আজকাল কিন্তু মেয়েদের এমনি এমনি শুধু শুধু বিয়ে হয়ে যায় না। আপনি তো বুঝতেই পারছেন, আমার ছেলে একজন অনেক বড় ইঞ্জিনিয়ার। আপনার মেয়ের বিয়ে কিন্তু ভালো ঘরেই হচ্ছে। এই বিয়েতে আপনাকে 5 লক্ষ টাকা দিতে হবে, আর সেই সঙ্গে আমার ছেলেকে তার পছন্দের একটা গাড়ি কিনে দিতে হবে। মা, এসব তুমি কি বলছো? আমার এসব কিছুই লাগবে না। তুমি কি পাগল হয়ে গেছো? আমাকে কথা বলতে দে, তুই আমাদের মাঝে কথা বলছিস কেন? একজন বৃদ্ধ মায়ের কাছে, যে কিনা কোনো রকম ভাবে অর্থ উপার্জন করে না, তার কাছে আপনারা এত বেশি ডিমান্ড কিভাবে করছেন? ক্ষমা করবেন, এই বিয়েটা আমি করতে পারবো না। মমিতা, তোর বিয়ের জন্য আমি অনেক আগে থেকেই টাকা জমিয়ে রেখেছি রে মা, তাই এনারা যা চেয়েছেন আমি দিতে রাজি, আমার কোনো অসুবিধা নেই। আপনারা চিন্তা করবেন না, আপনারা 5 লক্ষ টাকা আর গাড়ি পেয়ে যাবেন। চন্দনা দেবীর কথা শুনে রঞ্জনের বাবা মা খুবই খুশি হয়ে বিয়ে পাকা করে সেখান থেকে চলে যায়। মা, তোমার কাছে এত টাকা কোথা থেকে এলো? তুমি তো আমাকে এতদিনই কখনো কিছু বলনি। কেন, তোকে বললে কি হতো? তুই এসব নিয়ে শুধু শুধু চিন্তা করিস না, আমার উপর সব ছেড়ে দে। তুই এবার কাজকর্ম বন্ধ রেখে নিজের দিকে একটু খেয়াল কর তো। সামনে বিয়ে, চোখ মুখ একেবারে শুকিয়ে যাচ্ছে তো। চন্দনা দেবী পরের দিন থেকে মেয়ের বিয়ের জন্য বন্দোবস্ত করতে শুরু করে দেয়। দেখতে দেখতে মৌমিতা ও রঞ্জনের বিয়ের দিন চলে আসে। ভালোই ভালোই তাদের দুজনের শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর চন্দনা দেবী খুবই দুঃখের সঙ্গে তার মেয়েকে বিদায় জানায়। ঠিকভাবে থাকবি, আর আমাকে নিয়ে একদম চিন্তা করবি না, কেমন? আজ থেকে ওটাই তোর নিজের বাড়ি। সকলের খেয়াল রাখবি, আর নিজেরও খেয়াল রাখিস। আর তোমার খেয়াল রাখার দায়িত্ব আমাকেই নিতে হবে মা, এছাড়া তোমার আর কেউ নেই। তুমি চিন্তা করো না, আমি কয়েকদিন পর পর তোমার সঙ্গে দেখা করতে আসবো।
ঠিক সেই মুহূর্তে সেখানে রামবিহারী লাল নামে একজন ধনী ব্যক্তি এসে চন্দনা দেবীকে বলে, কি ব্যাপার কি? হ্যাঁ, এই যে এখনো বিয়ে বাড়ি খালি হয়নি কেন? এখনো এত লোকজন, এখনো কি বিয়ের কাজ মেটেনি? রামবিহারী লাল বাবুকে দেখে চন্দনা দেবী ভয় পেয়ে যায়। এ কি, আপনি এখানে? আপনি সাইডে চলুন, এভাবে সকলের সামনে চেঁচিয়ে কথা বলবেন না। কেন চেঁচাবো না? হ্যাঁ, 12 তারিখে বাড়ি খালি করার কথা ছিল, বাড়িটা তো এখনো খালি হলো না, কেন হলো না সেটা বলো আগে। এই যে আপনি কাকে কি বলছেন? বাড়ি খালি করব মানে? এই বাড়িটা আমাদের, এটা আমার মায়ের বাড়ি। এই বাড়িটা আপনি খালি করতে বলছেন কেন? এই বাড়িটা আগে তোমাদেরই ছিল, কিন্তু এখন এই বাড়ির মালিক আমি। তোমার মা এই বাড়িটা আমার কাছে 20 লক্ষ টাকা দিয়ে বিক্রি করেছে। আমাকে বলা হয়েছে 12 তারিখের মধ্যে বাড়ি খালি করে দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত বাড়ি খালি করা হয়নি। এই মহিলাটা যে এত মিথ্যা কথা বলে আমি তো সেটা জানতাম না। মা, এসব আমি কি শুনছি? তুমি আমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে, আর আমি জানতেও পারলাম না। তুমি আমাদের শেষ সম্বল, আমাদের ঘরবাড়ি বিক্রি করে দিলে। মা, তুমি যে বলেছিলে আমার বিয়ের জন্য তুমি আগে থেকেই টাকা জমিয়ে রেখেছো, তাহলে কি সেগুলো মিথ্যা কথা ছিল? আমাকে ক্ষমা কর রে মা, তোর ভালোর জন্য আমাকে এসব করতে হয়েছে। আমি মরার আগে তোকে সুখে সংসার করতে দেখে যেতে চাই। আমাকে নিয়ে তুই চিন্তা করিস না, তোর বিয়ে হয়ে গেছে, এবার তুই মন দিয়ে সংসার কর। আর এই যে দাদা, আমি এই মাসের 12 তারিখের কথা আপনাকে কখনোই বলিনি। আমি তো আপনাকে পরের মাসের 12 তারিখের কথা বলেছিলাম। না না, আমি ওসব কিচ্ছু শুনবো না। টাকা নেওয়ার সময় তো সব টাকা গুনে গুনে নিয়ে নিলে, আমি একটা দিনের বেশি সময় দিতে পারবো না। আজকে আমি চলে যাচ্ছি, কালকে যেন এসে বাড়িঘর ফাঁকা পাই, তা না হলে সব জিনিসপত্র বাড়ির বাইরে বের করে দেবো। সেই সঙ্গে তোমাকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো এখান থেকে, বলে দিলাম। এই বলে রামবিহারী লাল বাবু সেখান থেকে চলে যায়। মৌমিতা তার মায়ের এমন সিদ্ধান্তে খুবই কষ্ট পায় এবং সে খুবই কান্নাকাটি করতে থাকে। মা, এটা তুমি একদমই ঠিক করোনি, তুমি খুব ভুল করেছো মা। তুমি একটাবার আমার কাছে জিজ্ঞাসা করতে পারতে। আমি এই জন্যই বলেছিলাম এই বিয়েটা আমি করব না। এবার তুমি কোথায় থাকবে? আমি সুখে থাকবো, আর তুমি কি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? আমি তোমাকে কিভাবে এই অবস্থায় দেখতে পারবো বলো? সব হয়েছে এনাদের জন্য, এনাদের মতো লোভী মানুষদের জন্য আজকে আমার মায়ের এই অবস্থা হলো। আপনারা চলে যান এখান থেকে, আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না, আর আমি সংসারও করতে পারবো না। এরকম বলো না মৌমিতা, আমি মানছি এসবের জন্য আমার বাবা মা দায়ী, কিন্তু তুমি তো জানো আমি এসবের বিরুদ্ধে ছিলাম। আর এখন তো আমাদের বিয়েও হয়ে গেছে, এখন তো সব কথা বলে কোনো লাভ নেই। তোমার মাকে নিয়ে তোমার যেমন চিন্তা হচ্ছে, আমারও ঠিক সেরকমই চিন্তা হচ্ছে। তুমি তোমার মাকে আমাদের বাড়িতে নিয়ে চলো, আমরা সবাই একসঙ্গে থাকবো, কোনো অসুবিধা হবে না। এই ছেলে, তুই কি বলছিস? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আজ পর্যন্ত আমি তোমার সব কথা মেনেছি মা, কিন্তু আজকে তোমাকে এই কথাটা মানতেই হবে। মৌমিতার মায়ের এমন অবস্থা আজকে শুধুমাত্র তোমার জন্য হয়েছে। কাকিমা, আপনি ব্যাগপত্র গুছিয়ে নিন। এই যে নন্দিতা, তুমি তো দেখছি খুবই মূর্খদের মতো কাজ করছো। তুমি এত বোকা কেন বলো তো? আরে বাবা, এত ভালো একটা মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিলে, মেয়েটা ভালো চাকরি করে, তোমার বৌমা মাসে মাসে 30,000 টাকা ইনকাম করে তোমার হাতে তুলে দেবে, আর তোমাদের বাড়ির ওই কাজের মেয়েটাকে সরিয়ে তোমার বৌমার মাকে দিয়ে বাড়ির কাজ করাবে। তোমার তো সোনায় সোহাগা হবে গো। মানে তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি, যৌতুকে 5 লক্ষ টাকা নিচ্ছ, একটা গাড়ি নিচ্ছ, তার সঙ্গে বৌমার মাকেও যৌতুক হিসেবে নিয়ে চলো। এতে তোমারই লাভ হবে। তোমার বৌমাটা ইনকাম করে আনবে, আর বৌমার মা ঝিয়ের কাজ করবে। তোমার জীবনে আর কোনো চিন্তাই থাকবে না। এমনিও এই বুড়ির অবস্থা খুবই খারাপ, আর কয়েকটা দিন বাঁচবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ তাই তো, এই কথাটা আমাকে আগেই ভাবা দরকার ছিল। ধন্যবাদ আমাকে এত ভালো আইডিয়া দেওয়ার জন্য। বাবা রঞ্জন, তোর শাশুড়ি মাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে আমার কোনো আপত্তি নেই। আমি ভেবে দেখলাম, সত্যিই তো এই বৃদ্ধ মহিলার আমাদের ছাড়া আর কেই বা আছে। চলুন, আপনি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলুন। নন্দিতা দেবীর কথা শুনে রঞ্জন এবং মৌমিতা খুবই খুশি হয়। রঞ্জন এবং তার পরিবার মৌমিতা ও তার মাকে নিজেদের বাড়িতে নিয়ে চলে যায়। প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নন্দিতা দেবীর আসল রূপ বাইরে বেরিয়ে আসে। ছুটির দিন কাটিয়ে রঞ্জন এবং মৌমিতা নিজের নিজের কাজে বেরিয়ে পড়ার পর নন্দিতা দেবী মৌমিতার মায়ের কাছে গিয়ে বলে, এই যে বুড়ি, অনেক আরাম করেছো, এবার ওঠো, বাড়ির কাজে লেগে পড়ো। তুমি কি ভেবেছো মেয়ে জামাইয়ের বাড়ি এসে তুমি বাকি জীবনটা আনন্দ করে ফুর্তি করে কাটিয়ে দেবে? মানে আপনি কি বলছেন দিদি? আমি আপনার
কথা কিছুই বুঝতে পারলাম না। আমি বাড়ির কাজ করব? আপনাদের বাড়িতে তো কাজের মেয়ে আছে, সেই তো সব কাজ করে। কাজের মেয়ে ছিল, কিন্তু আজ থেকে আর নেই। আমি ওকে কাজ থেকে বের করে দিয়েছি। আজ থেকে আমার বাড়ির সমস্ত কাজ তুমি করবে। তোমাকে আমি আমার ছেলের বিয়েতে যৌতুক হিসেবে এনেছি। তুমি শুধু শুধু মেয়ে জামাইয়ের বাড়ি বসে বসে খাবার পাবে না, তোমাকে কাজ করে খেতে হবে। ঠিক আছে, আমাকে কি করতে হবে বলুন, আমি সব করে দিচ্ছি। বাহ, তুমি এত তাড়াতাড়ি আমার কথা মেনে নেবে আমি তো ভাবতেও পারিনি। আর শোনো, তোমাকে দিয়ে আমি বাড়ির কাজ করাচ্ছি, এটা যেন আমার ছেলে বৌমাকেও জানতে না পারে। না হলে কিন্তু আমি তোমার মেয়েকে সংসার করতে দেব না। তোমার মেয়ে আর তোমাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। না না, আমি ওদের কাউকেই কিছু বলবো না। আমি শুধু আমার মেয়েকে সুখে দেখতে চাই, আর কিছুই না। এই বলে চন্দনা বাড়ির কাজে লেগে পড়ে। কাজ করতে করতে তার চোখ থেকে অনবরত জল পড়তে থাকে। মৌমিতা বড় হওয়ার পর থেকে তার মাকে বাড়ির কোনো কাজই সে করতে দিত না। সমস্ত কাজকর্ম সে একাই করত, কারণ চন্দনা শারীরিক দিক থেকে খুবই দুর্বল ছিল, আর বাড়ির কাজকর্ম করলে সে খুবই অসুস্থ হয়ে পড়ত। দিনের পর দিন একইভাবে নন্দিতা দেবী মৌমিতার মায়ের উপর অত্যাচার করতে থাকে। এর ফলে চন্দনা দেবী ভীষণ অসুস্থ হয়ে পড়ে, এমনকি সেই বিছানা থেকেও উঠতে পারে না। মায়ের এমন অবস্থা দেখে মৌমিতা ভীষণ চিন্তায় পড়ে। তোমার কি অসুবিধা হচ্ছে মা, বলো তো? তোমার শরীর ভেঙে পড়ছে কেন এভাবে? তোমার কি এই বাড়িতে থাকতে কোনো অসুবিধা হচ্ছে? তোমার মায়ের আবার কি অসুবিধা হবে বলো তো? সারাদিন তো শুয়ে বসে থাকে, সময় সময়ে খাবার পেয়ে যায়, এমনকি আমাদের বাড়ির কাজের মেয়েটা তোমার মায়ের পা টিপে দেয়। এত কিছুর পরও যদি তোমার মা বলে এখানে থাকতে অসুবিধা হচ্ছে, তাহলে আর কিছু বলার নেই। আচ্ছা, তাহলে তো একটা ভালো ডাক্তার দেখানোর দরকার। আমি অফিস থেকে কিছুদিন ছুটি নিচ্ছি, বাড়িতে কিছুদিন থেকে আমি আমার মায়ের সেবা করব। না না, সেটার আবার কি প্রয়োজন? আমি থাকতে তোমার আবার কাজ ছুটি করার কোনো দরকার নেই। আমি আছি তো তোমার মায়ের সেবা করার জন্য। তুমি বরং আমাকে কয়েক হাজার টাকা দাও, আমি তোমার মাকে ভালো ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো। ঠিক আছে মা, তাই করুন। সত্যি আপনার মতো শাশুড়ি মা পাবো আমি কখনো ভাবতেই পারিনি। মা, তুমি চিন্তা করো না, দেখবি সব ঠিক হয়ে যাবে। এই বলে মৌমিতা রঞ্জনের সঙ্গে কাজে বেরিয়ে পড়ে। তারা বাড়ি থেকে বেরিয়ে যেতেই নন্দিতা দেবী আবার চন্দনার উপর অত্যাচার করতে শুরু করে দেয়। কিরে বুড়ি, ওঠ, তোর মেয়ে চলে গেছে, তুই এখনো শুয়ে আছিস? তুই কি ভেবেছিস তুই অসুস্থ হওয়ার নাটক করে শুয়ে থাকবি আর আমি তোকে ছেড়ে দেব? তাড়াতাড়ি ওঠ, আমার পায়ে খুব ব্যথা করছে, আমার পায়ে তেল মালিশ করে দে। বিশ্বাস করো দিদি, আমার শরীর খুব অসুস্থ, দয়া করে কটা দিন আমাকে বিশ্রাম নিতে দাও, না হলে আমি মরে যাব। আমি তো চাই বুড়ি তুই মরে যা। এতদিন ধরে তোর উপর এত অত্যাচার করছি, তবু এই বাড়ি থেকে তুই বিদায় হচ্ছিস না। চল ওঠ বলছি, ওঠ, না হলে আজকে আমি তো চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেব। এই বলে নন্দিতা দেবী চন্দনাকে মারধর করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে সেখানে রঞ্জন এবং মৌমিতা চলে আসে। মা, এটা তুমি কি করছো? ছি মা, ছি, তুমি এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারো? আমার পক্ষে আর এক মুহূর্ত এখানে থাকা সম্ভব নয়। যেখানে আমার মায়ের উপর এত অত্যাচার করা হচ্ছে সেখানে আমি থাকতে পারবো না। আমি আমার মাকে নিয়ে দরকার পড়লে ভাড়া বাড়িতে থাকবো, কিন্তু এখানে থাকবো না। ভাগ্যিস আমার সঙ্গে আমাদের বাড়ির কাজের মেয়েটা দেখা হয়েছিল। ও আমাকে বলেছিল ওকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আর বাড়ির কাজ এখন আমার মা করছে। সেই জন্য আজকে আমি আর রঞ্জন লুকিয়ে লুকিয়ে দেখছিলাম আপনি আমার মায়ের সঙ্গে কি কি করেন। দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব। এরকম নিষ্ঠুর মহিলার সঙ্গে আমিও কখনো থাকতে পারবো না। না বাবা, এরকম করিস না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই যে বোন আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও বোন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। রঞ্জন তার মায়ের কোনো কথা শোনে না। সে মৌমিতা এবং তার শাশুড়ি মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে নন্দিতা দেবী তার ভুলের জন্য আফসোস করতে থাকে।